আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। দেশের প্রায় সব জেলাতেই ছড়িয়েছে প্রাণঘাতী হাম। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। জেলা পর্যায়ে আইসিইউ ও পিসিইউ সংকটে ঢাকামুখী বেশিরভাগ রোগী। হামের চিকিৎসা সংক্রান্ত আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর শিশু হাসপাতালে সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে। নাহিদ, হাসপাতালে আজ রোগী কেমন দেখছেন? চিকিৎসার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? গত ২৪ ঘন্টায় ২০ জন নতুন হাম আক্রান্ত রোগী শিশুরা এখানে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ৮৩ শিশু এই হাসপাতালটিতে, বাংলাদেশ শিশু হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে কিন্তু ৫০,০০০ ছাড়িয়ে গেছে এই হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সেটি অনেকটাই মহামারী আকারই ধারণ করছে, কারণ ২০০৫ সালে ২৫,০০০ আক্রান্ত শিশুর তথ্য কিন্তু মিলেছে। এছাড়া কিন্তু প্রতি বছরই ২৫০০-এর মতো শিশুরা এই হামে আক্রান্ত হয়। তো এবছর এই গত ৩ মাসে ৫০,০০০ ছাড়িয়ে গেছে সেই সংখ্যা। শিশুরা অনেকেই পিআইসিইউর জন্য তারা ভুগছেন, সংকট রয়েছে। আইসিইউ পিআইসিইউর সংকট কিন্তু এখন চরমে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন যে ঢাকার বাইরে থেকে যেসব শিশুরা এই হাসপাতালগুলোতে ছুটে এসেছেন তারা বেশিরভাগই আইসিইউ সংকটে ভুগছেন। এছাড়া তারা সিভিয়ার পর্যায়ে রয়েছে, তাদের চিকিৎসা চলছে, কারণ অপুষ্টিজনিত সমস্যায় বাচ্চারা বেশি ভুগছেন। এছাড়া যারা অনেকে এরকমও রয়েছে যে যারা শুধু ডায়রিয়া আক্রান্ত শিশুরা এই হাসপাতালে ভর্তি হয়েছিল, তারা পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছে। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। একজন হামে আক্রান্ত শিশু প্রায় ১৮ থেকে ২০ জন শিশুকে আক্রান্ত করতে পারে। তাই এই হাসপাতালটিতে এবং এছাড়া ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল যে তথ্য রয়েছে সেটি হলো যে যারা বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারাও পরবর্তীতে হামে আক্রান্ত হয়েছেন। তো প্রতিটি হাসপাতালের চিত্রই কিন্তু একই রকম। এখানে অনেকেই এসেছেন তার বাচ্চা হামে আক্রান্ত কিনা সেটি পরীক্ষা করার জন্য, অনেকে জ্বর নিয়ে ছুটে এসেছেন। এছাড়া যারা ভর্তি রয়েছেন তাদের অনেকেই, বেশিরভাগই হলো অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া তারা হামেও টিকা নেননি। এছাড়া তারা ভিটামিন এ ক্যাপসুলও তাদের বাচ্চাকে নিশ্চিত করতে পারেনি। এ সংখ্যাই অনেকটাই বেশি। তো কথা এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামে আক্রান্তদের চিকিৎসার খবর জানছিলাম। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে ১৭তম বারের মতো আয়োজন করা হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত ৮টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেবেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। দর্শক, কেমন বাজেট চাই অনুষ্ঠান বিষয়ে আরও জানতে চাচ্ছেন টিভির তেজগাঁও স্টুডিওতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, অনুষ্ঠানের কেমন প্রস্তুতি দেখছেন? বাজেট নিয়ে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই ভালোভাবে শেষ করতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, অনুষ্ঠানটি যাতে সফলভাবে হয় সেজন্য কিন্তু কর্মযজ্ঞে ব্যস্ত এনটিভির কর্মীরা। দেখতে পাচ্ছেন যে মূল যে স্টেজ সেটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং যে আলোচকরা আসছেন সেটি আপনি সংবাদে এরই মধ্যে বলেছেন। শুধু আলোচকদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ যারা লিড দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু এখানে আসবেন। তাদের জন্য এখন যে আপনি যেটা সামনের যে দেখতে পাচ্ছেন যে টেবিলগুলো সাজানো হয়েছে, চেয়ারগুলো, তারা এখানে বসবেন। মূলত এই অনুষ্ঠানটি বাজেট হওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ এজন্য যে বাজেট হওয়ার আগে এই অনুষ্ঠানটিতে যেহেতু আপনার সরকারের নীতি নির্ধারকরাও এখানে থাকেন, অর্থনীতিবিদরা থাকেন, ব্যবসায়ীরা থাকেন, তাদের থেকে যে একটি আলোচনা চলে আসে যে সরকারি বা কী পরিকল্পনা করছে, দর্শকরাও কিন্তু একটি ধারণা পান এবং একই সঙ্গে সরকারের যে পরিকল্পনা বাজেট নিয়ে এই অনুষ্ঠানের পর যদি কোনো সংযোজন করতে হয়
যেহেতু এখানে বিভিন্ন শ্রেণী পেশার যে স্টেক হোল্ডাররা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত থাকেন, তাদের ভাবনাটাও কিন্তু এখানে যারা নীতি নির্ধারক যারা রয়েছেন তারা অনুষ্ঠান শেষেও কিন্তু এগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়। অর্থাৎ এই আলোচনার মাধ্যমে অর্থাৎ বাজেটটি কিন্তু এই অনুষ্ঠানটি কিন্তু এই জন্যই অনেকটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। এবং বলে রাখি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই প্রথম বাজেট নিয়েও কিন্তু জনগণের মাঝে এক ধরনের অনেক প্রত্যাশা রয়েছে এবং অনেক চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। কারণ আপনি জানেন যে দেশের এই কয়েক বছর ধরে যে দেশের যে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা সেটি কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটি যেহেতু একটু চ্যালেঞ্জ, এজন্য এই অনুষ্ঠানের মাধ্যমেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং মতামতগুলো কিন্তু উঠে আসবে। এবং সরকার এবার ধারণা করছে, অর্থাৎ সম্ভাব্য আমরা যতটুকু জেনেছি যে এবারের বাজেট 9 লাখ কোটি টাকার আকার ধরেই এই বাজেট পরিকল্পনার ছক কষছে অর্থ বিভাগ। কেমন বাজেট চাই অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির খবর জানছিলাম। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:30টায় তাদেরকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরই ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু সত্য আড়াল করে ঘটনা ভিন্ন খাতে নেবার চেষ্টা করেন বলে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তাদের দাবি, পরিকল্পিত এই কাজের সাথে জড়িত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন এই মামলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে প্রশাসনকে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাকসু। প্রশাসনের সাথে জরুরি বৈঠকের শেষে এই তথ্য জানিয়েছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। বৈঠক থেকে দ্রুততম সময়ে শিক্ষার্থী নিপীড়নের বিচার ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো হয় এবং সংকট নিরসনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে ধর্ষণ চেষ্টাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি এখনও গ্রেফতার না হওয়ায় নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এই শিল্পে দ্রুত অগ্রগতি হয়েছে। দুদিনের চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। হংকং কনভেনশন অনুযায়ী বাংলাদেশের প্রথম সুরক্ষামূলক গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক রাষ্ট্রদূতকে শিপইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিক কল্যাণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখান। এ সময় রাষ্ট্রদূত জাহাজ ভাঙ্গার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন। I see that we have a project together with the government to try to introduce an accident insurance basically for workers in that sector, which I think is a great thing to do because of course this kind of work is accident prone. বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহক কেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে পূবালী ব্যাংক গ্রিন লাউঞ্জ উদ্বোধন করেছে। সকালে অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রিন লাউঞ্জের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লাইলা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকে ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই ছিল এনটিভির মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।